ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম বাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশন। আজকে আমরা সলভ করব সেটা হচ্ছে জিকে এবং জিএস পেপারটা সলভ করব, যেটা পরীক্ষা হয়েছিল 2024। হ্যাঁ, 30শে সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছিল 2024 সালে, তার জিকে পেপারটা আমরা আজকে সলভ করব। তো চলো কি বলছি। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ রিটেন বাই দাদাভাই নওরোজি। নিম্নলিখিত কোন বইটি দাদাভাই নওরোজি লিখেছিলেন? তো দাদাভাই নওরোজি কোন বইটি লিখেছিলেন? প্রথম অপশন কি আছে? তো প্রথম অপশন বলছে পোভার্টি অ্যান্ড ইন্ডিয়া। তো পোভার্টি অ্যান্ড ইন্ডিয়া বলে কোনো বই দাদাভাই নওরোজি লেখেননি, সুতরাং এই অপশনটা হবে না। অপশন টু কি বলছে? ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ পোভার্টি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ পোভার্টি বলে কোনো বই দাদাভাই নওরোজি লেখেননি, সুতরাং এটাও হবে না। অপশন থ্রি কি বলছে? পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা দাদাভাই নওরোজি লিখেছিলেন, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর বাকি যে 4 নম্বর অপশনটা আমাদের আছে, দেখো, ইকোনমিক্স হিস্টোরি অফ ইন্ডিয়া। ইকোনমিক্স হিস্টোরি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছিলেন? তাহলে এই বইটি লিখেছিলেন রমেশ চন্দ্র দত্ত। RAMESH, রমেশ চন্দ্র, CHANDUR, রমেশ চন্দ্র দত্ত। তো রমেশ চন্দ্র দত্ত যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে ইকোনমিক্স হিস্টোরি অফ ইন্ডিয়া। আর দাদাভাই নওরোজি যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো আমাদের আহ প্রথম কোশ্চেনের যে অ্যান্সার সেটা কি হয়ে যাবে? অপশন থ্রি। এবার দেখো, আহ দাদাভাই নওরোজি থেকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তো দেখো, দাদাভাই নওরোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নওরোজি কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ কি ইন্ডিয়া বলা হয়। সে কি লিখেছিল? তার লেখা বই আমরা দেখলাম। হি ওয়াজ দ্য ফার্স্ট হি ওয়াজ দ্য ফার্স্ট টু scientifically estimate the economic drain of wealth from India to British under colonial rule. আমরা যদি বাংলায় দেখি তখন বলছে তিনি তিনি প্রথম ব্যক্তি যিনি ভারত থেকে ব্রিটেনে সম্পদের নিষ্কাশন বা ড্রেন থিওরি যে বিশ্লেষণ করেছিলেন, তিনি কে? ড্রেন থিওরি বিশ্লেষণ করছেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। আরেকটা জিনিস হচ্ছে, তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। দাদাভাই নওরোজি থেকে আমাদের ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমরা জানলাম, তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় কাকে? দাদাভাই নওরোজিকে। তিনি ড্রেন থিওরি তিনি বিশ্লেষণ করেছিলেন। আরেকটা পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। Question 2. As per census 2011, which union territory had the lowest literacy rate? 2011 সালে জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সব থেকে কম ছিল বা নিম্ন ছিল? তো অপশন যদি আমরা দেখি, তো প্রথম অপশন হচ্ছে চণ্ডীগড়, দ্বিতীয় অপশন হচ্ছে দিল্লি, তৃতীয় অপশন হচ্ছে লাক্ষাদ্বীপ, আর চতুর্থ অপশন হচ্ছে দাদরা নগর হাভেলি। তো দেখো, আমরা 2011 সালের গণনা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে সর্বনিম্ন যে শিক্ষার হার ছিল সেটা হচ্ছে অপশন ফোর, দাদরা এবং নগর হাভেলি। তো দাদরা নগর হাভেলি আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু আমরা এই কোশ্চেনের মধ্যে কয়েকটা পয়েন্ট থেকে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেব। যেমন দিল্লি। দিল্লি কি? দিল্লি হচ্ছে ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটাল কি? ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দিল্লি কি? ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী। লাক্ষাদ্বীপ কি? আর লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কি? কাভারাত্রি। KAVARATTI, কাভারাত্রি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি? লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি। হ্যাঁ, স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, SMALLEST, স্মলেস্ট ইউনিয়ন কি? টেরিটরি, TERRITORY, সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি। ওকে, কেন্দ্রশাসিত অঞ্চল। তো লাক্ষাদ্বীপ কি? না, তো লাক্ষাদ্বীপটা হচ্ছে গ্রুপ অফ 36, হ্যাঁ, কোরাল আইল্যান্ডস। লাক্ষাদ্বীপটা 36টি কোরাল আইল্যান্ড নিয়ে গঠিত। তো দেখো, এই কোশ্চেন থেকে আমরা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলাম, যেগুলো বিভিন্ন পরীক্ষা আমাদের আছে। সেটা কি? দিল্লি ভারতের রাজধানী, ইম্পর্টেন্ট কোশ্চেন। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। লাক্ষাদ্বীপ সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি। আর লাক্ষাদ্বীপ হচ্ছে গ্রুপ অফ 36 কোরাল আইল্যান্ডস। ওকে, আর এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে সাক্ষরতার হার নিম্ন কোনটা ছিলেন? তা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ফোর, দাদরা এবং নগর হাভেলি। ওকে।
আর দেখো দাদরা নগর হাভেলি লোয়েস্ট লিটারেসি লিটারেসি ছিল 76.24%। আর লাক্ষাদ্বীপ হচ্ছে হাইয়েস্ট লিটারেসি। তো লাক্ষাদ্বীপ যদি বলা হয় সব থেকে বেশি লিটারেসি শিক্ষার হার কোথায়, তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ 91.85%। আর সব থেকে কম কোথায়, তো দাদরা নগর হাভেলি। ওকে, এখানে বাংলা দিয়ে আছে, যারা বাংলার জন্য কমফোর্টেবল তারা বাংলা দেখে নেবে। ঠিক আছে। Lesson 3. Konok Rele, who founded Nalanda Dance Research Center, was an exponent of which classical dance form of India? নালন নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কনক রেলে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্য রীতির বিশিষ্ট শিল্পী ছিলেন? তো দেখো, প্রথম অপশন বলছে মোহিনীআট্টম, দ্বিতীয় অপশন হচ্ছে মণিপুরী, তৃতীয় অপশন বলছে সত্রিয়া, আর তৃতীয় অপশন বলছে কাথাক। তো কনক রেলে আহ, কনক রেলে যে শাস্ত্রনৃত্যের জন্য বিশিষ্ট শিল্পী ছিলেন সেটা হচ্ছে মোহিনী আট্টম। কি? মোহিনী আট্টম। ওকে। তো মোহিনী আট্টম আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো মোহিনীআট্টম ফেমাস প্লেস কি? কেরালা। মোহিনীআট্টম ফেমাস ফর কি? কেরালা। তো মোহিনীআট্টমের জন্য ডান্সার ফেমাস কে? না, তো হচ্ছে কালাকুন্ডালাম, KALAKUN কুন্ডালাম ক্ষেমাবতী, KSHEMAVATY, কালাকুন্ডলাম ক্ষেমাবতী। তো হচ্ছে মোহিনীআট্টমের জন্য ফেমাস ছিলেন। মণিপুরী, তো মণিপুর হচ্ছে মণিপুরের বিখ্যাত। সত্রিয়া, সত্রিয়া কোথাকার? সত্রিয়া আসাম। সত্রিয়া হচ্ছে কোথাকার? আসাম ফেমাস ডান্স। আর ৪ নম্বর যেটা আছে অপশন কত্থক, ভেরি ইম্পোর্টেন্ট কোথাকার? না, তো এটা ইউপি, উত্তরপ্রদেশ। ইউপি এটা কি? উত্তরপ্রদেশের ফেমাস ডান্স। আর এর জন্য বিখ্যাত ডান্সের নাম কি? এর বিখ্যাত ডান্সার বিরজু মহারাজ। বিরজু মহারাজ, MAHARAJ মহারাজ। তো আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম। আর কনক রেলে কোন নৃত্যের সঙ্গে যেটা রিলেটেড সেটা আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে মোহিনীআট্টম, অপশন এ। Question 4. Losar is celebrated as the beginning of New Year in which state or Union Territory of India? লোসার ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নববর্ষ উদযাপন হিসেবে পালন করা হয়? তো অপশন কি আছে? অপশন এ হচ্ছে লাদাখ, অপশন টু হচ্ছে কেরালা, অপশন থ্রি হচ্ছে নিউ দিল্লি, অপশন ফোর হচ্ছে বিহার। তো লোসার যে রাজ্যে নববর্ষ উদযাপন হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে অপশন এ, লাদাখ। তো বাকি যে অপশন আছে সেখানে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গুলো আমরা জেনে নেবো। কেরালার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল নাম হচ্ছে ওনাম, ONAM ওনাম। আর বিহারের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল নাম হচ্ছে ছট পূজা, CHATT, ছট পূজা, PUJ। ওকে। Question 5. Rabi cropping season begins in October and November and ends in which month? রবি চাষের ঋতু অক্টোবর নভেম্বরে শুরু হয় এবং কোন মাসে শেষ হয়? তো অপশন এ মে জুন, অপশন বি মার্চ এপ্রিল, অপশন থ্রি জানুয়ারি ফেব্রুয়ারি, অপশন ফোর জুন জুলাই। তো আমরা জানি যে রবি চাষ যেটা করা হয় সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাস, অপশন ডি। তো এখানে আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট তথ্য। দেখা কি বলছে, রবি শস্য সাধারণত অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয়। তো এটা আমাদের ইম্পর্টেন্ট তথ্য যে রবি শস্য সাধারণত কখন বপন করা হয়, তো অক্টোবর নভেম্বর মাসে। আর কাটা হয় কখন? মার্চ এবং এপ্রিল মাসে। ওকে। আর কিছু রবি শস্যের নাম কি? আমরা জেনে নেবো গম, সরিষা, জব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গম, সরিষা এবং জব কিছু রবি শস্যর আহ উদাহরণ। কোশ্চেন 5. টমেটোর রং লাল কোন রঞ্জকের উপস্থিতির কারণে হয়? তো অপশন কি? অপশন হচ্ছে অ্যালিজারিন, অপশন বি বিটা ক্যারোটিন, অপশন সি লিমোনিন, অপশন ফোর হচ্ছে লাইকোপিন। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ফোর লাইকোপিন, যার উপস্থিতির জন্য টমেটোর রং লাল হয়। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব। লাইকোপিন প্রাকৃতিক লাল রঙের একটা রঞ্জক ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি টমেটো, তরমুজ, পাকা পেয়ারা ইত্যাদির মধ্যে পাওয়া যায়। ওকে। তো এটা দেখো হার্ট এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ওকে। কোশ্চেন 6. সঞ্জনা বথুলা কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঞ্জনা বথুলা যে খেলার সঙ্গে যুক্ত সেটা কি? তো প্রথম অপশন কি বলছে? রোলার স্কেটিং,
অপশন 2 শুটিং, অপশন 3 ব্যাডমিন্টন, অপশন 4 কি স্কোয়াশ। তো সঞ্জনা বাথুলা যে খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রোলার স্কেটিং। ওকে, তো দেখো বাকি যে অপশন গুলো আছে সেগুলো সম্বন্ধে আমার ইম্পর্টেন্ট যে প্লেয়ার তাদের নামগুলো জেনে নেবো। এবং শুটিং, শুটিং এর জন্য যে বিখ্যাত প্লেয়ারটার নাম কি? অভিনব বিন্দ্রা, ABH, অভিনব বিন্দ্রা, BINDRA। ঠিক আছে, তারপর দেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের জন্য যিনি বিখ্যাত ধরেন যে পিভি সিন্ধু। পিভি কি? সিন্ধু, SINDH, পিভি সিন্ধু। সাইনা নেহওয়াল, সাইনা নেহওয়াল, NEHWAL, সাইনা নেহওয়াল। তো দেখো শুটিং এবং ব্যাডমিন্টন সম্বন্ধে আমরা ইম্পর্টেন্ট তথ্য জেনে নিলাম। আর সঞ্জনা বাথুলা, বথুলা যে সঙ্গে যুক্ত তিনি হচ্ছে রোলার স্কেটিং। রোলার স্কেটিং কি সেটা সম্বন্ধে এখানে আমাদের ডিটেলস জানা আছে, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবে। কোশ্চেন 7, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌর্য ডাইনাস্টি? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কি? ভেরি ইজি কোশ্চেন। তো প্রথম অপশন বলছে বিক্রমাদিত্য, দ্বিতীয় অপশন অশোক, তৃতীয় অপশন চন্দ্রগুপ্ত মৌর্য, চতুর্থ অপশন বিন্দুসার। তো মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন 3 অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা ইম্পর্টেন্ট কিছু তথ্য এখান থেকে জেনে নেব। দেখো চন্দ্রগুপ্ত মৌর্য 321 সালের দিকে তার উপদেষ্টা চাণক্য বা কৌটিল্য সহায়তায় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তো কার সহায়তায় প্রতিষ্ঠা করেছিলেন এটা ভেরি ইম্পর্টেন্ট, আর কখন প্রতিষ্ঠা করেছিলেন সেটাও ভেরি ইম্পর্টেন্ট। 321 সালে। তো তিনি নন্দ বংশকে পরাজিত করে এক শক্তিশালী কেন্দ্রবিজিত শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন। ওকে, তো তার পুত্রের নাম কি? বিন্দুসার। ও তার পৌত্র নাম হচ্ছে অশোক। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার পুত্রের নাম বিন্দুসার আর তার পৌত্রের নাম অশোক। Question 8 কি বলছে? In the context of medieval Indian architecture, what is Pietra dura? তো Pietra dura কি? তো Pietra dura কি? তো অপশন দেখো কি বলছে। প্রথম অপশন বলছে oil paintings on the walls of তাজমহল, তাজমহলের দেওয়ালে তেলচিত্র। ফাইন কোয়ালিটি ফেব্রিক্স ইউজড বাই মুঘলস, মোগলদের ব্যবহৃত উৎকৃষ্ট মানের বস্ত্র। 3 নম্বর অপশন কি বলছে? স্কাল্পচারাল আর্ট অফ মৌর্য পিরিয়ড, মৌর্য গুপ্তের ভাস্কর্য। আর 4 নম্বর অপশন কি বলছে? ডেকোরেটিং ওয়ালস উইথ ফ্লোরাল ডিজাইনস মেড অফ সেমি প্রেসিয়াস স্টোনস, উপরত্ন দ্বারা ফুলের নকশা দিয়ে দেওয়াল সজ্জা করা। থাকে এটাই আমাদের অ্যান্সার আসবে। পিয়াট্রা ডোরা মানে হচ্ছে উপরত্ন দ্বারা বা সেমি প্রেসিয়াস স্টোন দ্বারা দেওয়ালে নকশা করা। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে পিয়াট্রা ডোরা। তো পিয়াট্রা ডোরা কি? অ্যান্সার হয়ে যাবে অপশন 4। তো পিয়াট্রা ডোরা সম্বন্ধে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যে ইম্পর্টেন্ট তথ্য তোমরা নিতে পারো। তো এখানে জেনে রাখতে হবে যে এটা অরিজিন হয়েছে কোথা থেকে? এটা অরিজিন হয়েছে ইতালি থেকে। ঠিক আছে, যেটা ভারতে এসেছিল, ভারতে এনেছিল কারা? মুঘলরা। এটাই আমাদের ইম্পর্টেন্ট রাখতে হবে। অরিজিনেটেড পিয়াট্রা ডোরা অরিজিনেটেড ফ্রম ইতালি আর বট টু ইন্ডিয়া বাই মুঘল। মুঘল। Question 9, which part of India experiences cold mountains climate? ভারতের কোন অংশে ঠান্ডা পার্বত্য জলবায়ু দেখা যায়? তো অপশন এ ইস্টার্ন মানে পূর্ব, অপশন বি ওয়েস্টার্ন পশ্চিম, অপশন 3 নর্থার্ন উত্তর, অপশন 4 সাউদার্ন দক্ষিণ। তো আমরা জানি অপশন 3 হবে অ্যান্সার, নর্থার্ন, যেখানে পার্বত্য অঞ্চল দেখা যায় ঠান্ডা। তো এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু তথ্য আমাদের জেনে নেব, যে ভারতের উত্তর অংশ বিশেষ করে হিমালয় অঞ্চল, যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হ্যাঁ, বাট ঠান্ডা পার্বত্য জলবায়ু অঞ্চল দেখা যায়। ঠিক আছে, এখানে তুষারপাত, হিমাঙ্কের নিচে থাকে তাপমাত্রা, আলপাইন উদ্ভিদ দেখা যায়। ওকে, তো দেখো এখানে অপশন কোশ্চেন 12 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং শোজ দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ পদ্ম অ্যাওয়ার্ডস? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পদ্ম বা পদ্ম পুরস্কারের সঠিক হ্রাসমান ক্রম? মানে উপর থেকে নিচে সব থেকে বড় পোস্ট কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। তো বড় অ্যাওয়ার্ড, সরি। তো দেখো কি বলছে। প্রথম বলছে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ। তো এটাতে অ্যান্সার হবে না, কারণ আমরা জানি সবার প্রথম আছে পদ্মবিভূষণ, তারপর আছে পদ্মভূষণ,
আর তারপর আছে কি পদ্মশ্রী। হ্যাঁ, ওকে। তো আমাদের এই অপশনটা কোথায় আছে দেখো, এই অপশনটা আছে পদ্মভূষণ, পদ্ম পদ্ম ভূষণ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। তো অপশন কি আমাদের ফোর অ্যান্সার হয়ে যাবে। এ দেখো, পদ্মভূষণটা কি, পদ্মবিভূষণ, পদ্মবিভূষণটা কি, পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আফটার ভারত রত্ন। তো ভারত রত্ন যে সব থেকে ফার্স্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এবং তারপরে সেকেন্ডটা হচ্ছে কি পদ্মবিভূষণ, তারপর থার্ড হচ্ছে কি পদ্মভূষণ, তারপরে ফোর্থ হচ্ছে পদ্মশ্রী। ওকে। আর এই অ্যাওয়ার্ড গুলো কিসের জন্য দেওয়া হয়, না তো এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয় কিসের জন্য, না তো এই অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয় থাকে বিভিন্ন কাজের জন্য, যেমন আর্টস, লিটারেচার, সায়েন্স, পাবলিক অ্যাফেয়ার্স, এগুলোর জন্য, এগুলো ক্ষেত্রে ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য এগুলা দেওয়া হয়ে থাকে। ওকে। কোশ্চেন থার্ড, চতুর্দশ শতকে বিজয়নগর সাম্রাজ্য কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন, বিজয়নগর সাম্রাজ্য কোন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কোন রাজবংশ। তো অপশন কি আছে, অপশন এক আছে সলুক রাজবংশ, অপশন বি হচ্ছে আরবিদু রাজবংশ, আরবিদু রাজবংশ, অপশন থ্রি হচ্ছে তুলুক রাজবংশ, অপশন ফোর কি সাঙ্গম রাজবংশ। তো আমরা জানি বিজয়নগর সাম্রাজ্য যে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে আহ সাঙ্গম রাজবংশ। তো অপশন ফোর অ্যান্সার আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো আমরা জেনে নিব যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল 1336 খ্রিস্টাব্দে হরিহর বুক্কা নামক দুই ভাইয়ের দ্বারা। তো বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেছিল, তো হরিহর বুক্কা নামক দুই ভাই। ওকে, যারা সাঙ্গম রাজবংশ অন্তর্গত ছিল। আর রাজধানী কোথায় ছিল, রাজধানী ছিল হাম্পি। পরবর্তী রাজবংশ যেগুলো আসে সেগুলো হচ্ছে সুলভ, তুলভ ইত্যাদি। ওকে। Question 14. What is the chemical formula of sodium bicarbonate? সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি ছিল। তো অপশন এ NaCl, অপশন টু NaOH, অপশন থ্রি NaHCO3, অপশন ফোর Na2CO3। তো আমরা জানি সোডিয়াম কার্বনেটের যে সোডিয়াম কার্বনেটের যে সংকেত সেটা হচ্ছে NaHCO3। তো সোডিয়াম কার্বনেটটা কি? তো সোডিয়াম কার্বনেট একটি সাদা স্ফটিক জাতীয় যৌগ, যা সাধারণত বেকিং সোডা নামে পরিচিত। তো সোডিয়াম কার্বনেট বেকিং সোডা নামে পরিচিত। এর রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। এটা কাঠধর্মী এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন রন্ধনে ব্যবহৃত হয় বেকিং সোডা, বা অ্যান্টাসিড হিসেবে এটা ব্যবহার করা হয়। ওকে। কোশ্চেন 15 কি বলছে দেখো, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইন 2023 ওমেন্স প্রিমিয়ার লিগ। 2023 সালের উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কে ছিল। তো আমরা সবাই জানি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যে অধিনায়ক ছিলেন তিনি হচ্ছেন স্মৃতি মান্ধানা। তো অপশন ওয়ান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 16, নিম্নলিখিত কোন যৌগটি, নিম্নলিখিত কোন যৌগটি হলুদে বিদ্যমান থাকে। তো অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন টু ক্যাপসাইসিন, অপশন থ্রি কারকিউমিন, অপশন ফোর ক্যারোটিন। তো আমরা জানি হলুদে যে যৌগটি বিদ্যমান থাকে রাসায়নিক, সেটা হচ্ছে কারকিউমিন। তো অপশন থ্রি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে। তো কারকিউমিন হচ্ছে একটা রাসায়নিক যৌগ যা হলুদে থাকে, এবং একে হলুদ রং প্রদান করে। তো একটু এটি ধরো জীবাণুনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে। Question 17. Which act introduced the system of diarchy in provincial administration in India? ভারতের প্রাদেশিক প্রশাসনে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্চি কোন আইনের মাধ্যমে শুরু হয়েছিল। তো অপশন কি, অপশন ওয়ান বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, অপশন থ্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947, অপশন ফোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো আমরা জানি ডার্চি বা দ্বৈত শাসন হয়েছিল সেটা হচ্ছে 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো দেখো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো।
১৯১৯ সালে ভারতের শাসন আইন যা মন্টেগু চেমসফোর্ড সংস্থা নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মন্টেগু চেমসফোর্ড সংস্থা কত সালে? ১৯১৯ সালে। এটাকে ডায়ারচি শাসন ব্যবস্থা বলা হয় আর দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তো দ্বৈত শাসন ব্যবস্থার অর্থ হলো শাসনের দ্বৈত কাঠামো। হস্তান্তরিত বিভাগ ভারতীয় মন্ত্রীরা পরিচালনা করতেন, আর সংরক্ষিত বিভাগ যেটা হচ্ছে ব্রিটিশ অফিসাররা পরিচালনা করতেন। এটা ছিল প্রাদেশিক স্তরে দায়বদ্ধ সরকারের প্রতি প্রথম পদক্ষেপ। ওকে। Question 18. India shares its land boundaries with how many countries? ভারত তার স্থল সীমানা কটি দিকের সঙ্গে ভাগ করেছে? তো অপশন এ 9, অপশন 2 7, অপশন 3 6, অপশন 8 8, তো অপশন 4 8, তো অপশন 1 9 অ্যান্সার আমাদের হয়ে যাবে। ভারত তার স্থল সীমানা ৯টি দেশের সঙ্গে ভাগ করে দিয়েছিল কি, কি? তো পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা। ওকে, আফগানিস্তান, শ্রীলঙ্কা। কিন্তু আধুনিক মানচিত্র অনুযায়ী স্থল সীমানা ৯টি দেশ ধরা হয়, যার মধ্যে আফগানিস্তান অন্তর্ভুক্ত, কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাধ্যমে সীমানা তৈরি হয়। ওকে। কোশ্চেন 20, দেখো কি বলছে। আহ ৩রা আগস্ট ২০২৩-এ ফার্মেসি বিল ২০২৩ লোকসভায় পেশ করা হয়েছিল, যা কোন আইনকে সংশোধন করে? তো অপশন এ ফার্মেসি অ্যাক্ট 1950, অপশন 2 ফার্মেসি অ্যাক্ট 1947, অপশন 3 ফার্মেসি অ্যাক্ট 1949, অপশন 4 ফার্মেসি অ্যাক্ট 1948। তো কারেক্ট অ্যান্সার 4 ফার্মেসি অ্যাক্ট 1948, মানে ফার্মেসি আইন ১৯৪৮। কোশ্চেন 21, ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত সপ্তদশ লোকসভার বয়স অনুযায়ী সবচেয়ে প্রবীণ সদস্য শফিকুর রহমান বার্ড কোন রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন? তো অপশন অন সমাজবাদী পার্টি, অপশন 2 ভারতীয় জনতা পার্টি, অপশন 3 রাষ্ট্রীয় জনতা দল, অপশন 4 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো শফিকুর রহমান যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করতেন সেটা হচ্ছে অপশন 1 সমাজবাদী পার্টি। কোশ্চেন 22, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড ইন্দোর ঘরানা? নিম্নলিখিতের মধ্যে কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশন এ ভীমসেন যোশী, অপশন 2 উস্তাদ আমির খান, অপশন 3 তানসেন, অপশন 4 উস্তাদ ঘাগে খুদা বক্স। তো অপশন আমরা জানি এটা অ্যান্সার হয়ে যাবে অপশন 2 উস্তাদ আমির খান। Question 23, on which date did Punjab abolish legislative council? পাঞ্জাব কোন তারিখে তার বিধানসভা বিলুপ্ত করেছিলেন? তো এটার অপশন, প্রথম অপশন হচ্ছে ১৯৭৫, যা 1 জানুয়ারি, অপশন 2 1 জানুয়ারি ১৯৭০, অপশন 3 1 জানুয়ারি ১৯৭১, আর অপশন 4 1 জানুয়ারি ১৯৭৭। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন 2 1 জানুয়ারি ১৯৭০। কোশ্চেন 24 কি বলছে দেখো। ১৯৭৬ সালে অনুচ্ছেদে ৫১ অনুসারে ভারতের সংবিধানের কোন ভাগে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়? তো অপশন এ অংশ পার্ট 5, অপশন 2 পার্ট 4 এ, অপশন 3 পার্ট 6, অপশন 4 পার্ট 2। তো আমরা জানি এটা হবে অ্যান্সার অপশন 2 পার্ট 4 এ। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেব। ১৯৭৬ সালে ৪২তম সংশোধনী আইন দ্বারা সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়, যা শরণ সিং কমিটির সুপারিশের মাধ্যমে ভিত্তিতে করা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়। এই কর্তব্যগুলি অনুচ্ছেদ ৫১ তে উল্লেখিত এবং নতুন একটা ভাগে যুক্ত করা হয়, যা হচ্ছে 4 এগুলি ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে শুধুমাত্র নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। কোশ্চেন 25 or লাস্ট কোশ্চেন। কে এম মুন্সির ঐতিহাসিক উপন্যাস দ্য গ্লোরি অফ পাঠান
মূলত কোন ভারতীয় ভাষা রচিত হয়েছিল? অপশন এ মালায়ালাম, অপশন বি তামিল, অপশন 3 গুজরাটি, অপশন 4 বাংলা। তো অপশন আমরা জানি এটা হচ্ছে অপশন সি, অপশন 3 গুজরাটি। তো এই হচ্ছে 25টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সমস্ত এক্সামের জন্য। ওকে।